হ্যালো ফ্রেন্ডস, বেসিক টু অ্যাডভান্স বায়োলজিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমি এনজাইম টপিকের যে দ্বিতীয় ক্লাস নিব বলেছিলাম সেটা সম্পর্কে আলোচনা করব। এখানে যে কয়েকটা কোশ্চেন আমি আলোচনা করব, এই কয়েকটা কোশ্চেন থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। তাই প্রথম এখানে কোশ্চেন যেটা আছে, অ্যাক্টিভ সাইট অফ অল সেরিন প্রোটিয়েজ কনসিস্ট অফ, অর্থাৎ সেরিন প্রোটিয়েজ বলতে একটা এনজাইম। এই এনজাইমের অ্যাক্টিভ সাইডে কোন কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? প্রথমত এক্ষেত্রে সেরিন, হিস্টিডিন এবং অ্যাসপার্টেট বা অ্যাসপার্টিক অ্যাসিড থাকছে। তাহলে অপশান 3 হচ্ছে রাইট অপশান হলো। এরপর যেটা হচ্ছে পরের কোশ্চেন, ইন আন এনজাইমেটিক রিয়াকশান if the enzyme concentration is increased from 1 mg to 2 mg, which of the following statement is correct? তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো এনজাইমেটিক রিয়াকশানের ক্ষেত্রে যদি এনজাইমের কনসেন্ট্রেশন যদি আমরা ডবল করি বা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু কেএমের ওপর কোনো প্রভাব পড়বে না, কেবলমাত্র ভিম্যাক্স বাড়বে। অর্থাৎ যদি আমরা এনজাইম কনসেন্ট্রেশন ডাবল করি, ভিম্যাক্সও ডাবল হবে, কিন্তু কেএম কখনো চেঞ্জ হবে না। তাই এর রাইট অপশান হবে কোনটা? কেএম উইল চেঞ্জ না, কেএম উইল রিমেইন কনস্ট্যান্ট বাট ভিম্যাক্স উইল বি মোর। অপশান 3 হবে এর রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন যেটা হচ্ছে, হাইয়েস্ট টার্নওভার নাম্বার অফ অ্যান এনজাইমেটিক রিয়াকশান সো ফার নোন ইজ এক্সিবিটেড বাই, অর্থাৎ নিম্নলিখিত 4টা অপশান দেওয়া আছে, এদের মধ্যে বলতে হবে কোন এনজাইমের টার্নওভার নাম্বার হাইয়েস্ট। টার্নওভার নাম্বার বা কেক্যাড হচ্ছে একই জিনিস। এক্ষেত্রে যে অপশানটা হবে হচ্ছে অপশান 4 কার্বনিক অ্যানহাইড্রেজ। এখানে বলে রাখি, যদি ক্যাটালেজ এনজাইম দেওয়া থাকতো তাহলে তার টার্নওভার নাম্বার কার্বনিক অ্যানহাইড্রেজের চেয়েও বেশি হতো। বোঝা গেল? পরের কোশ্চেন, ক্যাটালাইটিক এফিসিয়েন্সি অ্যালাউ এ কম্পারিজন অফ ডিফারেন্ট এনজাইম, ইট ইজ দ্য রেশিও অফ, অর্থাৎ ক্যাটালাইটিক এফিসিয়েন্সি কার কার রেশিও? এটা হচ্ছে কেক্যাড বাই কেএম এর রেশিওকে বলা হয় ক্যাটালাইটিক এফিসিয়েন্সি। তাহলে এর রাইট অপশান হচ্ছে অপশান 1। এই সঙ্গে আমি বলে নিই যে কেক্যাড কী। কেক্যাড হচ্ছে একটা এনজাইমের একটা অ্যাক্টিভ সাইডে যত পরিমাণ সাবস্ট্রেট প্রোডাক্টে কনভার্ট হয় পার ইউনিট টাইমে, অর্থাৎ পার সেকেন্ডে। যদি বলি 1 সেকেন্ডে একটা এনজাইমের অ্যাক্টিভ সাইডে কত পরিমাণ সাবস্ট্রেট কত পরিমাণ প্রোডাক্টে পরিণত হচ্ছে, সেটাই হচ্ছে ওই এনজাইমের কেক্যাড বা টার্নওভার নাম্বার। কেক্যাড বা টার্নওভার নাম্বার বলতে গেলে একটা এনজাইমের অ্যাক্টিভিটি বা কাজ করার ক্ষমতাকে বোঝায়, আর কিন্তু ভিম্যাক্স বলতে গেলে টোটাল এনজাইম মিলে যে কাজটি করে সেটাই হচ্ছে ভিম্যাক্সকে বোঝায়। বোঝা গেল? এখানে তোমরা মনে রাখবে, যদি কোনো এনজাইমের কেক্যাড যদি বেড়ে যায় এবং কেএম যদি কমে যায়, তখন তার ক্যাটালাইটিক এফিসিয়েন্সি কী হবে? বেড়ে যাবে, অর্থাৎ এনজাইমটি ফাস্টার এনজাইম হবে। আর যদি কোনো এনজাইমের কেক্যাড কমে যায় এবং কেএম যদি বেড়ে যায়, তাহলে তার ক্যাটালাইটিক এফিসিয়েন্সি কমে যাবে, অর্থাৎ সেটা স্লোয়েস্ট এনজাইম হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ হচ্ছে ফাস্টার এনজাইম। কেন? এর কেএম হচ্ছে 9.5 × 10⁻⁵ এবং কেক্যাড হচ্ছে 1.4 × 10⁴। এক্ষেত্রে এর এনজাইমেটিক এফিসিয়েন্সি অর্থাৎ ক্যাটালাইটিক এফিসিয়েন্সি যেটা হবে 1.4 × 10⁸ তোমরা করে নিবে হলো। তাই এটা হচ্ছে ফাস্টার এনজাইম। সেই সঙ্গে আর একটা কথা, এনজাইমের যে ক্যাটালাইটিক এফিসিয়েন্সি এটা কখনো ডিফিউশন রেটের সঙ্গে সমান হয় না। ডিফিউশন রেটের কাছাকাছি যায় কিন্তু কখনো সমান হয় না। দেখা গেছে যে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ হচ্ছে ফাস্টার এনজাইম, যার হচ্ছে ক্যাটালাইটিক এফিসিয়েন্সি রেট হচ্ছে কত? 1.4 × 10⁸, কিন্তু ডিফিউশন রেট হচ্ছে কত? 2 × 10⁸/সেকেন্ড। আর এখানে ফাস্টার এনজাইম যেটার কথা আমি বলছি, যে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ ফাস্টার এনজাইম, এ পার সেকেন্ডে এর ক্যাটালাইটিক এফিসিয়েন্সি হচ্ছে 1.4 × 10⁸। অর্থাৎ ফাস্টার এনজাইম যেটি তার
হচ্ছে কম, ক্যাটালাইটিক এফিসিয়েন্সি হচ্ছে কম। এর ব্যাখ্যা হচ্ছে সোজা কথা, কোনো সাপোজ সেল আছে, সেলের ভেতর এনজাইম আছে, সাপোজ আমি ভাবলাম যে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইম আছে, তাহলে ওই সেলের ভেতর মলিকিউলস যেতে হবে ডিফিউশনের মাধ্যমে যাচ্ছে, প্রচুর পরিমাণে মলিকিউলস যাচ্ছে, এই এনজাইমটা মলিকিউলসকে ধরবে, তাকে প্রোডাক্টে কনভার্ট করবে, এই টাইমের ভেতর একটু টাইম লেগে যায় কার, এনজাইমে। তাই ডিফিউশন রেট সবসময় হাই হয় ক্যাটালাইটিক এফিসিয়েন্সির থেকে। হয়েছে? তাহলে বোঝা গেল। পরের কোশ্চেন যেটা হচ্ছে কি, ইন আন এনজাইম catalyzed reaction doubling the amount of enzyme leads to a change in which of the following, অর্থাৎ এনজাইমের কনসেন্ট্রেশন ডাবল করা হলো, তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে এর ভিম্যাক্স চেঞ্জ হবে। তাই ভিম্যাক্স অপশান 1 হচ্ছে এর রাইট অ্যান্সার, অপশান 1 হচ্ছে এর রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন তোমরা একটু মন দিয়ে শোনো, জাস্ট কোশ্চেনটা আমি এখানে পুট করতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে মাইকেলিস মেন্টেন্স যে মডেল দিয়েছিলেন, এই মডেল অনুযায়ী জিরো অর্ডার রিয়াকশান নিম্নলিখিত কোন ইকুয়েশানটাকে সমর্থন করছে। এখানে ফার্স্ট ইকুয়েশান আছে দেখো, এস অর্থাৎ সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন কেএম এর চেয়ে অনেক বেশি, সেক্ষেত্রে ভি ইকুয়াল টু ভিম্যাক্স বাই কেএম, ভিম্যাক্স এস, এটা হবে না দ্বিতীয় অপশান এস ইকুয়াল টু কেএম অর্থাৎ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কেএম এর তুল্য হলে অ্যান্ড ভি ইকুয়াল টু 1 বাই ভিম্যাক্স হবে, এটা না সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন কেএম এর চেয়ে খুব কম হবে অ্যান্ড ভিম্যাক্স বাই কেএম ম্যাক্স এস হবে, বা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন খুব বেশি হতে হবে কেএম এর চেয়ে, হলো, তখন কি হবে, ভি ইকুয়াল টু ভিম্যাক্স হবে, অর্থাৎ এক্ষেত্রে ভি মিনস হচ্ছে ভি জিরোর কথাও তোমরা বলতে পারো। তাহলে তোমরা মনে রাখবে যে জিরো অর্ডার যেহেতু বলেছে, সেক্ষেত্রে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন খুব বেশি হবে, অর্থাৎ সেক্ষেত্রে ভি ভিম্যাক্সতে পৌঁছাবে, অর্থাৎ এক্ষেত্রে অপশান 4 হবে রাইট অপশান, অর্থাৎ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কেএম এর চেয়ে খুব বেশি হতে হবে, তখন ভি ভিম্যাক্সের সমান হবে। এই কোশ্চেনটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কোনো খাতা পেন না লাগিয়েও তোমরা মুখে মুখে অ্যান্সার করতে পারবে। যেমন এক্ষেত্রে বলেছে মোস্ট ইফেক্টিভ এনজাইম, মোস্ট ইফেক্টিভ এনজাইম তখনই হবে যখন যে এনজাইমের কি হবে, কে ক্যাট বাই কেএম রেশিও বেশি হবে, অর্থাৎ কে ক্যাট বড় হবে, কেএম ছোট হবে, ফলে কে ক্যাট বাই কেএম রেশিও বাড়বে, ফলে সেই এনজাইমের ক্যাটালাইটিক এফিসিয়েন্সি বা মোস্ট ইফেক্টিভ এনজাইম তাকেই বলবো। এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো অপশান 1, 2, 3, 4 দিকে ভালো করে লক্ষ্য করো, দেখো অপশান 2-র ক্ষেত্রে তোমরা জাস্ট অপশান 2-র ক্ষেত্রে দেখো 1.4 × 10⁵, হ্যাঁ, কে ক্যাট, এবং এর ক্ষেত্রে কেএম কত হচ্ছে 9 × 10⁻⁵। তার আগে তোমরা দেখে রাখো 10⁻⁵, তিনটা আছে, 9 প্রত্যেকের আছে, কিন্তু কে ক্যাটের দিকে একবার লক্ষ্য করো, কে ক্যাট বেশি আছে কার, 10⁵ একটার আছে, 2 নম্বর অপশানে একটার আছে 10⁵, আর সবগুলোই 4 করে আছে। ঠিক কেএম এর দিকে কম কোনটা আছে, কম সব থেকে হচ্ছে তোমার 9 × 10⁻⁵, এটাই হচ্ছে কম, তাই কে ক্যাট বাই কেএম রেশিও হচ্ছে কত, সেকেন্ড অপশানটায় সব থেকে বেশি হবে, তাই সেকেন্ড অপশান সব রাইট হবে। এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড লিখেছি যেটা এক্সামে তোমাকে সাহায্য করবে কোশ্চেন সলভ করার ক্ষেত্রে, যেটা হচ্ছে কেএম ইজ কনস্ট্যান্ট ফর এনজাইম, এনজাইমের জন্য কেএম কিন্তু কনস্ট্যান্ট থাকে, কেএম ডু নট ভ্যারি উইথ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অর এনজাইম কনসেন্ট্রেশন, কেএম কখনো ভ্যারি করে না কার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন পরিবর্তন করো বা এনজাইম কনসেন্ট্রেশন পরিবর্তন করো, কেএম এর কোনো পরিবর্তন হবে না। পরে যেটা আমি লিখেছি, এনজাইম কনসেন্ট্রেশন বাড়লে ভিম্যাক্স বাড়ে আর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়লে ভি জিরো বাড়ে,
অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি যেটা V0 বলা হচ্ছে সেটাই বাড়ে। এই ওয়ার্ডগুলো কিন্তু এই দুটো ওয়ার্ড ভালো করে মনে রাখবে তোমরা। হয়েছে? এখানে আমি কয়েকটা পয়েন্ট লিখেছি যেটা তোমরা ভালো করে পড়ে রাখবে, যেটা হচ্ছে Km হচ্ছে কি 1/অ্যাফিনিটি, অর্থাৎ Km যদি বাড়ে তাহলে অ্যাফিনিটি হচ্ছে কমবে, আর Km যদি কমে তাহলে অ্যাফিনিটি বাড়বে। মিন্স হচ্ছে হাই Km ইকুয়াল টু হাই ডিসোসিয়েশান, আর হাই ডিসোসিয়েশান মিন্স লো অ্যাসোসিয়েশান, আর লো অ্যাসোসিয়েশান মিন্স লো অ্যাফিনিটি। মনে থাকবে? এখানে জাস্ট শর্ট করে একটা বক্সের ভেতর আমি লিখেছি হাই Km মিন্স হচ্ছে হাই ডিসোসিয়েশান, লো অ্যাসোসিয়েশান, লো অ্যাফিনিটি ফর ইটস সাবস্ট্রেট। এই ওয়ার্ডটা মনে রাখবে কিন্তু। এখন আমি কিছু এনজাইম সম্পর্কে কয়েকটা জিনিস এখানে উপস্থাপন করেছি, এইগুলোকে তোমরা ভালো করে দেখে নিবে। তবু আমি বলে দিচ্ছি, অ্যাপো এনজাইম হচ্ছে কি এক প্রকারের হচ্ছে নন প্রোটিন পার্ট এনজাইমের হলো। এটা কিন্তু কোফ্যাক্টরের সঙ্গে যুক্ত হয়ে কি হলো এনজাইম গঠন করে। আর কোফ্যাক্টর কি নন প্রোটিন কেমিক্যাল কম্পাউন্ড আর আয়নিক মেটাল হতে পারে বা আয়ন হতে পারে। এগুলো হচ্ছে সাধারণত ক্যাটালিস্ট রূপে কাজ করতে পারে। কোফ্যাক্টরকে আমি এখানে দুভাগে ভাগ করেছি, ইনঅর্গানিক আর অর্গানিক। অর্গানিক হিসাবে কোএনজাইম, ইনঅর্গানিক হিসাবে সাধারণত ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, নিকেল ইত্যাদি থাকছে। এবং অর্গানিক হিসাবে সাধারণত কোএনজাইম। কোএনজাইম কিন্তু এনজাইমের অ্যাক্টিভ সাইডের সঙ্গে কি অবস্থায় থাকছে? যুক্ত অবস্থায় থাকে। কেমন যুক্ত অবস্থায় থাকে? লুজলি, মানে হালকাভাবে যুক্ত অবস্থায় থাকে। এরা কি করতে পারে? ইলেকট্রন, হাইড্রোজেন এবং কেমিক্যাল গ্রুপকে কিন্তু কি ক্যারি করতে পারে। বুঝতে পারলে? এক্সাম্পল হিসাবে ভিটামিন সি, কে, এনএডি, এনএডিপি, এগুলো ভালো করে কিন্তু তোমরা পড়বে। এছাড়া পস্থেটিক গ্রুপ মনে রাখবে, পস্থেটিক গ্রুপ কিন্তু এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে কি কেমনভাবে যুক্ত থাকে? কোভ্যালেন্টলি বা স্ট্রংলি যুক্ত অবস্থায় থাকে। এই পস্থেটিক গ্রুপের এক্সাম্পল হচ্ছে কি এফএডি, এফএমএন এবং হচ্ছে কোবালামিন। এইগুলো তাহলে ভালো করে রিড করে যাবে হলো। এখানে আমি কিছু কোফ্যাক্টর এবং কোন এনজাইমের সঙ্গে এই কোফ্যাক্টর কাজ করে তা এক্সাম্পল এবং চার্টবোর্ড দিয়েছি। এই চার্টবোর্ডের মধ্যে তোমরা প্রত্যেকগুলোই ইম্পর্টেন্ট। তার মধ্যে ইম্পর্টেন্ট আমি যদি বের করি তাহলে হচ্ছে কি মলিবডিনাম করবে, নিকেল করবে। নিকেল ইউরিয়েজ এনজাইমের সঙ্গে যুক্ত হয়। মলিবডিনাম নাইট্রেট রিডাক্টেজ এবং নাইট্রোজিনেজের সঙ্গে যুক্ত হয়। আয়রনটা ভালো করে করবে, ম্যাগনেসিয়াম ভালো করে করবে এবং সর্বোপরি সেলেনিয়াম পড়বে, যে সেলেনিয়াম গ্লুটাথায়ন পারঅক্সিডেজ এনজাইমের কোফ্যাক্টর হিসাবে কাজ করে। আর পটাশিয়াম জানো, সেটা পড়ে নিবি এগুলো সব। আর এগুলোর মধ্যে কয়েকটা যে কটা দিয়েছি এই কটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আমি এখানে এনজাইমকে 6টি ক্লাসে ভাগ করেছি। মেনলি এনজাইমকে 6টি ক্লাসে ভাগ করা যায় এবং এই ক্লাস, তাদের ফাংশান এবং তাদের এক্সাম্পল টেবিল চার্টের মাধ্যমে ছোট্ট করে আমি লিখেছি। তোমরা সবাই বুঝে নেওয়ার চেষ্টা করবে। প্রথমত হচ্ছে অক্সিডো রিডাক্টেজ ক্লাস। সেই ক্লাসে হচ্ছে এই এনজাইমগুলো কী করে? ইলেকট্রন, অক্সিজেন, হাইড্রোজেন ট্রান্সফার করে একটা মলিকিউলস থেকে পরের মলিকিউলসে। উদাহরণ হিসাবে এখানে এনজাইমগুলোর নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ, অক্সিজেনেজ এবং অক্সিডেজ। এগুলো হচ্ছে কোন ক্লাসে বিলং করছে? অক্সিডো রিডাক্টেজ এনজাইমের ক্লাসে বিলং করছে। ট্রান্সফার ক্লাসে কী কী আছে? এরা কী করছে? ট্রান্সফারে স্পেসিফিক গ্রুপ ফ্রম ওয়ান সাবস্ট্রেট টু আনাদার সাবস্ট্রেট। এর আন্ডার হচ্ছে মিথাইল ট্রান্সফারেজ, অ্যামাইনো ট্রান্সফারেট, কাইনেজ এনজাইম। কাইনেজ এনজাইম মনে করবে যে ট্রান্সফারেজ এনজাইমের আন্ডারে কিন্তু বিলং করছে। হাইড্রোলেজ জলের উপস্থিতিতে যখন বন্ড ব্রেক করাবে যে এনজাইম, তাদের হাইড্রোলেজ এনজাইমের বলবো। মোস্টলি এটা ডাইজেস্টিভ এনজাইম হয়। সাধারণত পেপসিন, ট্রিপসিন, কাইমোটিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ ইত্যাদি হয়ে থাকে। লাইয়েজ কী করছে? জলের অনুপস্থিতিতে এটিপি এবং জিটিপি ব্যবহার না করে হয় বন্ড ব্রেক করাবে অথবা বন্ড তৈরি করবে। তার আন্ডারে এনজাইমগুলো হচ্ছে কি রুবিস্কো, অ্যালডোলেজ এবং সিনথেজ। মনে রাখবে, সিনথেজ আর সিনথেটেজ কিন্তু আলাদা আলাদা ক্লাসে বিলং করে। সিনথেজ হচ্ছে কি কোন ক্লাসে? লাইয়েজ। আর সিনথেটেজ হচ্ছে লাইগেজ ফ্যামিলিতে বিলং করছে। এছাড়া আছে আইসোমারেজ। ফাংশনাল গ্রুপকে ট্রান্সফার করবে সেম মলিকিউলের ডিফারেন্ট কার্বন অ্যাটমে। এটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে আইসোমারেজ, মিউটেজ, রেসিমেজ, এপিমারেজ। দেয়ার বিলংস টু আইসোমারেজ ফ্যামিলি। আর লাইগেজ এনজাইম ক্লাস হচ্ছে কি? লাইগেজ ক্লাস হচ্ছে মানে
বন্ড তৈরি করবে, কিন্তু কাকে ব্যবহার করে? হয় এটিপিকে এনার্জি রূপে ব্যবহার করবে অথবা জিটিপিকে এনার্জি রূপে ব্যবহার করবে। এক্সাম্পল হচ্ছে কি ডিএনএ লাইগেজ একটা এনজাইম, আর অল সিনথেটিজ হচ্ছে এর আন্ডারে আছে। কোন ক্লাসের আন্ডারে আছে? লাইগেজের ক্লাসের আন্ডারে আছে। তাহলে এই চারটা থেকে সাধারণত তোমরা স্টার মার্কগুলো ভালো করে করবে। এরপর এনজাইম কমিশন নাম্বার অর্থাৎ ইসি নাম্বার ডিভাইডেড কত ইন্টু 4 পার্টস, 4 পার্টে কিন্তু এনজাইমকে ভাগ করেছে। যেমন হচ্ছে প্রথম হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে সাব ক্লাস, তারপর হচ্ছে সাব ক্লাস, তারপর হচ্ছে অর্ডার অফ ডিসকভারি। যদি আমি বলি হেক্সোকাইনেজ 2:1:3:1, অর্থাৎ প্রথম 2টা হচ্ছে কি ট্রান্সফারেজকে বোঝাচ্ছে, অর্থাৎ 2 নম্বর ক্লাসকে বোঝাচ্ছে, আর দ্বিতীয়টা হচ্ছে সাব ক্লাস 1। তৃতীয় নম্বর যে 3 আছে সাব ক্লাসকে বোঝাচ্ছে, এবং চতুর্থ নম্বরে যে 1 আছে সেটা বোঝাচ্ছে অর্ডার অফ ডিসকভারি, 1 বোঝাচ্ছে। হলো, এখানে তোমাদের এনজাইমের ক্লাস মনে রাখার শর্ট রুলস হচ্ছে কি ওথলিল বলে মনে রাখবে। ওতে হচ্ছে অক্সিডোরিডাকটেজ, টিতে হচ্ছে ট্রান্সফারেজ, এইচতে হচ্ছে কি হাইড্রোলেজ, এবং এলতে হচ্ছে লাইয়েজ, এবং আইতে হচ্ছে আইসোমারেজ, আর এলতে হচ্ছে লাইগেজ। এইভাবে মনে রাখবে, সোজা হবে। এরপর আমি এখানে স্লাইড উপস্থাপন করেছি। এই স্লাইডটি পরীক্ষার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিশেষ করে হাইলাইট করা পয়েন্টগুলো তোমরা মাস্ট পড়ে যাবে, কেননা এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এখানে কয়েকটা ইনহিবিটরের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর, নন কম্পিটিটিভ, মিক্সড এবং হচ্ছে আনকম্পিটিটিভ। প্রথমে আসছে কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে এনজাইম যখন সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়ে ইএক্স কমপ্লেক্স গঠন করে, অর্থাৎ দুটো জিনিস যুক্ত হচ্ছে এবং ইএস কমপ্লেক্স গঠন করছে, তাই বাইনারি কমপ্লেক্স গঠন করছে। অথবা এনজাইম যদি ইনহিবিটরের সঙ্গে যুক্ত হয় তখন কি কমপ্লেক্স গঠিত হয়? ইআই কমপ্লেক্স গঠিত হয়, সেক্ষেত্রেও বাইনারি কমপ্লেক্স গঠিত হয়। তাই এক্ষেত্রে সবসময় বাইনারি কমপ্লেক্স গঠিত হয়। মনে রাখতে হবে এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে হয় ইনহিবিটর বাইন্ড করতে পারে, নতুবা সাবস্ট্রেট বাইন্ড করতে পারে। যদি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আমরা বাড়িয়ে দিই, তাহলে কি ইনহিবিটর তার অ্যাক্টিভ সাইট থেকে রিমুভ হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। অথবা যদি ডাইলিউশন করে অর্থাৎ ওয়াটার অ্যাড করি, তাহলে কি হচ্ছে ইনহিবিটরের রিমুভ হয়ে যাওয়ার চান্সেস বেশি। কোথা থেকে রিমুভ হয়ে যাবে? এনজাইমের অ্যাক্টিভ সাইট থেকে। আর এক্ষেত্রে ভিম্যাক্স কোনো চেঞ্জ হয় না, কেএম ইনক্রিজ হয় অর্থাৎ বেড়ে যায়। নন কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে যেটা হচ্ছে কি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যতই বাড়াও না কেন, সেক্ষেত্রে হচ্ছে কি প্রসেস রিভার্সড হয় না, অর্থাৎ ইনহিবিটরের জায়গায় যুক্তই থাকবে। হলো, এক্ষেত্রে কি করতে হবে? কেবলমাত্র ডাইলিউশন করাতে হবে, অর্থাৎ ওয়াটার অ্যাড করাতে হবে, তখন হচ্ছে কি ইনহিবিটরের কনসেন্ট্রেশনকে কমানো যাবে। বোঝা গেল? এক্ষেত্রে বাইনারি এবং টার্নারি কমপ্লেক্স গঠিত হয়, অর্থাৎ বাইনারি মিনস হচ্ছে ইএস অথবা ইআই কমপ্লেক্স, এবং টার্নারি মিনস হচ্ছে ইএসআই কমপ্লেক্স, এনজাইম সাবস্ট্রেট এবং ইনহিবিটর কমপ্লেক্স গঠিত হয়। এক্ষেত্রে ভিম্যাক্স হচ্ছে কমে যাবে এবং কেএম কোনো চেঞ্জ হবে না। মিক্সড ইনহিবিটরের ক্ষেত্রে যেটা হচ্ছে বাইন্ডিং সাইড অফ সাবস্ট্রেট ইনহিবিটর ইজ different. Binding of inhibitor decrease the binding of substrate, reduced affinity for substrate means হচ্ছে এখানে হচ্ছে রিডিউসড করাবে। এখানে কোন কমপ্লেক্স গঠিত হবে? মিক্সড এর ক্ষেত্রে বাইনারি এবং টার্নারি কমপ্লেক্স গঠিত হবে। ভিমেক্স হচ্ছে ডিক্রিজ হবে, কেএম হচ্ছে ইনক্রিজ হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আনকম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে হচ্ছে কি ইনহিবিটর ফ্যাসিলিটেট দ্য বাইন্ডিং অফ সাবস্ট্রেট, অর্থাৎ ইনহিবিটর সাবস্ট্রেটকে এনজাইমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাহায্য করবে, কিন্তু ইএস কমপ্লেক্স ইজ ফর্মড এবং ইএস কমপ্লেক্স তৈরি হবে। নো বাইনারি কমপ্লেক্স ফর্ম, কোনো বাইনারি কমপ্লেক্স তৈরি হবে না। মিনস হচ্ছে কি ইনহিবিটর এনজাইমকে সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাহায্য করবে। একবার ইএস কমপ্লেক্স তৈরি হলে ইএস কমপ্লেক্সের সঙ্গে কিন্তু ইনহিবিটর যুক্ত হয়ে কি কমপ্লেক্স তৈরি করবে? টার্নারি কমপ্লেক্স গঠন করবে। এক্ষেত্রে হচ্ছে কি ভিম্যাক্স ডিক্রিজ হবে, কেএম কিন্তু ডিক্রিজ হবে। অর্থাৎ মনে রাখতে হবে টার্নারি কমপ্লেক্স কোথায় তৈরি হচ্ছে? আনকম্পিটিটিভ ক্ষেত্রে। আর বাইনারি শুধুমাত্র তৈরি হচ্ছে কোথায়? কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে। মনে রাখা দরকার আছে এইগুলো, জাস্ট হাইলাইটগুলো তোমরা মনে রাখবে, তাহলে এটা ভালো করে পড়বে। এরপর মাইকেলিস মেন্টেন্স এবং লাইনওয়েভার বার্ক প্লটের সাহায্যে কম্পিটিটিভ ইনহিবিটরের যে গ্রাফ প্লট হয়, এখান থেকে গ্রাফ দিয়ে কোশ্চেন হওয়ার চান্সেস বেশি থাকে, তাই গ্রাফ দুটি মনোযোগ সহকারে শোনো। প্রথমটা হচ্ছে কি, যেটা হচ্ছে এ গ্রাফে আমি দিয়েছি, যেটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে ইনহিবিটরের প্রেজেন্সে কি হচ্ছে দেখো, আর অ্যাবসেন্সে কি হচ্ছে দেখো। প্রেজেন্স এবং অ্যাবসেন্সে ভিম্যাক্স দেখো সেম আছে, বাট দেখো কেএম এর ক্ষেত্রে দেখো কেএম হচ্ছে কি ইনহিবিটর দিলে হচ্ছে কেএম কোন দিকে শিফট হচ্ছে? রাইট শিফট হচ্ছে, অর্থাৎ হচ্ছে কেএম এর মান বেড়ে যাচ্ছে।
তাহলে গ্রাফ দুটো ভালো করে, কিন্তু ইনহিবিটর না দেওয়াতে কেএম মান কোথায় ছিল, এইখানে ছিল। বোঝা গেছে। নেক্সট দেখো লাইনওয়েভার বার্ক প্লটের ক্ষেত্রে দেখো কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে যেহেতু ভিম্যাক্স অ্যাজ ইট ইজ রিমেইন সেম থাকবে, অর্থাৎ ভিম্যাক্স কোনো চেঞ্জ হবে না, বাট কেএম চেঞ্জ হবে। কেএম কেমন চেঞ্জ হবে, ইনক্রিজ হবে। তাই দেখো গ্রাফ শিফটিং হয়েছে, ভিম্যাক্স তো এইখানে অর্থাৎ কনস্ট্যান্ট আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর 1/Vmax কনস্ট্যান্ট আছে, অর্থাৎ কোনো চেঞ্জ হচ্ছে না। বাট কেএম দেখো -1 যে কেএম, এটা হচ্ছে কি ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ হওয়া মানে হচ্ছে কোন দিকে যাবে, সেটা হচ্ছে কি রাইট শিফটেড হবে, ডান দিকেই চলতে থাকবে। আর ইনহিবিটরের অ্যাবসেন্সে কোথায় ছিল, এইখানে ছিল, এই গ্রাফটা। বোঝা গেল এখান থেকে। তাহলে এই গ্রাফ দুটো ভালো করে করবে। পরের গ্রাফ হচ্ছে যেটা নন কম্পিটিটিভ ইনহিবিটরের মাইকেলিস মেন্টন প্লট এবং হচ্ছে নন কম্পিটিটিভ প্লট অফ লাইনভিয়ার বার্ক প্লট থেকেও এসছে। গ্রাফে তোমরা দেখতে পাচ্ছ মাইকেলিস মেন্টন প্লট দেওয়া হয়েছে এবং গ্রাফে তোমরা দেখতে পাচ্ছ যে লাইনওয়েভার বার্ক প্লট দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, ইনহিবিটর যোগ করলে ভিম্যাক্স কেমন হয় আর ইনহিবিটর বাদ দিলে ভিম্যাক্স কেমন হয়, অর্থাৎ ইনহিবিটরের প্রেজেন্সে নন কম্পিটিটিভ এর ক্ষেত্রে আমরা জানি ভিম্যাক্স ডিক্রিজ হবে, কেএম এর কোনো চেঞ্জ হবে না। তাই দেখো এক্ষেত্রে প্রথমত মাইকেলিস মেন্টন গ্রাফে দেখো কেএম দেখো বরাবর ঠিক আছে, কেএম হচ্ছে ঠিক আছে, বাট দেখো এখানে ভিম্যাক্স কেমন হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। প্রথম অবস্থায় ইনহিবিটর যখন ছিল না, কিছুক্ষণ আগে বললাম প্রথম অবস্থায় যখন ইনহিবিটর ছিল না, সেক্ষেত্রে দেখো ভিম্যাক্স হচ্ছে এই রকম ছিল। ইনহিবিটর দেওয়ার ফলে দেখো ভিম্যাক্স কোথায় চলে এসছে, নিচে নেমে এসছে, অর্থাৎ ভিম্যাক্স হচ্ছে ডিক্রিজ হচ্ছে। আর কেএম এর কথা বলছো, কেএম জাস্ট এই লাইন বরাবর ওপরে ওঠাও, দিয়ে দেখতে পাচ্ছ যে কেএম এর কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না, যেমন ছিল তেমনি আছে। তাহলে এই প্লট থেকে তোমরা বুঝতে পারছো সেই ঠিক একইভাবে লাইনওয়েভার বার্ক প্লটের ক্ষেত্রে দেখো কেএম তো এইখানে স্টিল আছে, কেএম ঠিক আছে, বাট ভিম্যাক্স কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। ডিক্রিজ হওয়া মানে কি হচ্ছে, ওপর দিকে শিফটিং হচ্ছে, দেখতে পাচ্ছ ডিক্রিজ হচ্ছে 1/Vmax, তাহলে কি ডিক্রিজ হচ্ছে। বোঝা গেল, অর্থাৎ +1 মানে ইনহিবিটর দেওয়া হচ্ছে, -1 মানে কোনো ইনহিবিটর নেই। তোমরা দেখতে পাচ্ছ যে মিক্সড ইনহিবিশনের ক্ষেত্রে মাইকেলিস মেন্টন প্লট এবং লাইনওয়েভার বার্ক প্লট একটা এ এবং বি দিয়ে ডিনোট করা আছে। এখানে হচ্ছে মাইকেলিস মেন্টন প্লটের ক্ষেত্রে দেখো তোমরা জানো যেহেতু যে ভিম্যাক্স ডিক্রিজ হয় এবং কেএম ইনক্রিজ হয়। কেএম তাহলে বাড়ে মানে কি হচ্ছে, কেএম বাড়ছে মানে হচ্ছে রাইট শিফটেড হবে। তাহলে এইটা হচ্ছে কি, এইটা প্রাথমিক অবস্থায় তাহলে কার, ইনহিবিটরের প্রেজেন্সে। ভিম্যাক্স দেখো নর্মাল অবস্থায় কি হচ্ছে, ভিম্যাক্স কত আছে, হাই আছে, কিন্তু যখন ইনহিবিটর যোগ করছি ভিম্যাক্স তাহলে কি কমে যাচ্ছে, তাহলে ভিম্যাক্স হচ্ছে ডিক্রিজ হচ্ছে। কেএম ইনক্রিজ হচ্ছে মানে প্রাথমিক অবস্থায় দেখো ইনহিবিটরের অ্যাবসেন্সে কেএম ছিল এই রকম, কিন্তু যখন আমরা ইনহিবিটর যোগ করলাম কেএম রাইট শিফটেড হচ্ছে কেএম, তাহলে কেএম বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে তাহলে যে ভিম্যাক্স হচ্ছে ডিক্রিজ হচ্ছে, কেএম ইনক্রিজ হচ্ছে। ঠিক একইভাবে লাইনওয়েভার বার্ক প্লটের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি তাহলে ভিম্যাক্স কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, মিনস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে ডিক্রিজের, এবং কেএম হচ্ছে ইনক্রিজ হচ্ছে, তার মানে হচ্ছে কি এইখান থেকে এই দিকে রাইট শিফটেড হচ্ছে। বোঝা গেছে। এই গ্রাফগুলো কিন্তু ভালো করে মন দিয়ে শুনবে। আমার টেকনিক্যাল ফল্টের জন্য আমি হয়তো ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারছি না এবং ক্লাসটি লেন্দি হবে বলে হয়তো কনসেপ্ট সেভাবে আমি বোঝাতে পারছি না। আর যেহেতু ক্লাসটি আমাদের শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার আলোচনা করার ক্ষেত্রে প্রযোজ্য, তাই এক্ষেত্রে আমি বেশি এক্সপ্লেনেশান করছি না। তোমরা অন্তত পক্ষে 4টা গ্রাফ প্লট ভালো করে দেখবে। বিশেষ করে আমি বলছি কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ এবং আনকম্পিটিটিভ গ্রাফ ভালো করে লক্ষ্য করবে। যে প্লট দুটো হবে যেটা হচ্ছে মাইকেলিস মেন্টন প্লট আর লাইনওয়েভার বার্ক প্লট, এই দুটো প্লট থেকে ভালো করে দেখে যাবে 6টা গ্রাফ। কোনো কিছু কঠিন নয়, জাস্ট সোজা হবে। এরপর আনকম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে মাইকেলিস মেন্টন প্লট এবং লাইনভিয়ার প্লট এটা ভালো করে দেখবে। বিশেষ করে আনকম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে ভিম্যাক্স হচ্ছে ডিক্রিজ হয় এবং কেএম হচ্ছে ডিক্রিজ হয়, উভয় ডিক্রিজ হয়। তাই ইনহিবিটরের অ্যাবসেন্সে এই গ্রাফ যদি শো হয় তাহলে এই রকম হচ্ছে, ভিম্যাক্স হচ্ছে এইটা, কেএম হচ্ছে তোমার এইটা, এবং ইনহিবিটরের প্রেজেন্সে গ্রাফ হচ্ছে এইটা, অর্থাৎ ভিম্যাক্স এখানে এইটা, অর্থাৎ কমে যাচ্ছে ভিম্যাক্স, কেএম হচ্ছে এইটা, অর্থাৎ কেএমও কমে যাচ্ছে।
দেখতে পাচ্ছ, ভালো করে লক্ষ্য করবে, ভিম্যাক্স কমছে, কেএম কমছে। তারপর লাইন ওয়েভার বার্ক প্লটের দিকে লক্ষ্য করো, ভিম্যাক্স কমছে, ভিম্যাক্স কমা মানে হচ্ছে কি ওপর দিকে উঠছে 1 বাই ভিম্যাক্স, ওপর দিকে উঠছে ইনহিবিটারের প্রেজেন্সে। এবং দেখো কেএম হচ্ছে তাহলে কমছে, কমছে মানে দূরে যাবে, এক্স অ্যাক্সিস থেকে দূরে যাবে, তাহলে এই দিকে যাবে, লেফট শিফটেড হবে। আর যদি বাড়ে তাহলে হচ্ছে রাইট শিফটেড হবে, মনে রাখবে। তাহলে বোঝা গেল, প্রেজেন্স হচ্ছে প্লাস দিয়ে এবং অ্যাবসেন্স হচ্ছে মাইনাস দিয়ে। এখানে ভিম্যাক্স আর কেএম এর কথাগুলো মনে রাখবে। তাহলে এইটা বোঝা গেছে। এরপর মাইকেলিস মেনটেন এনজাইম এবং অ্যালোস্টোরিক এনজাইমের কিছু আমি পার্থক্য এখানে জাস্ট দুটো কলামে লিখেছি, এর মধ্যে থেকে জাস্ট তোমরা শর্ট কোয়েশ্চেন হিসাবে পড়ে যেতে পারে, বা কনসেপ্ট এখান থেকে তোমাদের থাকা জরুরি আছে। যেমন হচ্ছে মাইকেলিস মেনটেন্স হচ্ছে কাইনেটিক স্যাচুরেশন কাইনেটিক শো করায়, আর হচ্ছে তোমার অ্যালোস্টোরিক এনজাইম হচ্ছে কি কোঅপারেটিভিটি শো করায়। আর যেটা হচ্ছে মাইকেলিস মেনটেন্স হচ্ছে সিঙ্গেল সাব ইউনিট, সিঙ্গেল বাইন্ডিং সাইড এবং হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিভ সাইড থাকে এই এনজাইমের। বাট কি অ্যালোস্টেরিক এনজাইমের মাল্টি সাব ইউনিট হচ্ছে মাল্টি সাব ইউনিট বা মাল্টিপল বাইন্ডিং সাইডও থাকতে পারে। এরপর কি মাইকেলিস মেনটেন্স হচ্ছে সোজ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক কার্ভ, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক কার্ভ বলতে এই রকম কার্ভকে শো করাচ্ছে হলো। আর যে ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যালোস্টেরিক এনজাইম কি সিগময়েডাল কার্ভ, অর্থাৎ এস আকৃতির কার্ভ শো করাবে, হয়েছে। অর্থাৎ এটাকে এইভাবে লেখা হয়, এস আকৃতির, হয়েছে। নেক্সট হচ্ছে মাইকেলিস মেনটেন এনজাইম ফার্স্ট এনজাইম ক্লাসিক্যাল এনজাইম বলা হয়, কিন্তু এ হচ্ছে তোমার অ্যালোস্টেরিক এনজাইম হচ্ছে রেট লিমিটিং এনজাইম এবং কি পেসমেকার এনজাইমও বলা হয়, অর্থাৎ স্লো এনজাইম। এটা ওয়ার্ক কোথায় করছে তোমার মাইকেলিস মেনটেন এনজাইম হচ্ছে ওয়ার্ক ইন্টারসেলুলার অ্যান্ড এক্সট্রা সেলুলার রিজিয়ন বা স্পেসে কাজ করে, কিন্তু হচ্ছে রেগুলেটরি এনজাইম হিসাবে অ্যালোস্টেরিক এনজাইম কাজ করে। এবং সাধারণত বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় কিন্তু এই অ্যালোস্টেরিক এনজাইম কাজ করে। এরা সাধারণত সেলের মধ্যে ইন্ট্রাসেলুলার রিজিয়নে সেলের মধ্যেই কিন্তু এরা কাজ করে, অর্থাৎ উইথিন সেল এরা কাজ করতে পারে। আর মনে রাখবে যে অ্যালোস্টেরিক এনজাইম হচ্ছে কি হিলস ইকুয়েশনকে মানে, কিন্তু অর্থাৎ হিলস ইকুয়েশনকে মানে। তাহলে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। আমি জাস্ট পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এরপর তোমরা এখান থেকে জাস্ট পড়ে নিবে, তবুও আমি বলে দিচ্ছি কোনগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। যেমন অ্যালোস্টেরিক কনস্ট্যান্ট এল ইকুয়াল টু T0/R0, মানে 10 স্টেট হচ্ছে T0, R0 হচ্ছে রিল্যাক্স স্টেট। যদি এল এর মান যদি কমে তাহলে কি R0 এর মান বাড়বে এবং তখন হবে পজিটিভ রেগুলেশন। আর যদি এল এর মান যদি বাড়তে থাকে এবং T0 এর মান অবশ্যই বাড়বে, তখন কি হবে নেগেটিভ রেগুলেটর। অর্থাৎ এনজাইমের রেগুলেটরি সাইটে যদি কোনো মডুলেটর হিসাবে মডুলেটর যোগ হয় যদি এনজাইমের, তার ফলে যদি এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে যায় পজিটিভ তখন, আর যদি অ্যাক্টিভিটি কমে যায় তখন হচ্ছে নেগেটিভ রেগুলেশন হবে। এরপর আসছি অ্যালোস্টেরিক এনজাইম কে সিরিজের হয়, ভি সিরিজের হয়। কে সিরিজের হচ্ছে কি পজিটিভ মডুলেটর এবং নেগেটিভ মডুলেটর। পজিটিভ মডুলেটর হচ্ছে কি কেডির মান কমাবে, মিনস হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্টের মান কমাবে। এক্ষেত্রে কে সিরিজের ক্ষেত্রে কেডি বা কেএমকে আমরা সাধারণত কে 0.5 হিসাবে ধরে থাকি, অর্থাৎ অ্যাফিনিটি যদি বাড়ে তাহলে কে 0.5 এর মান কমবে এবং তখন সেটা হবে কি পজিটিভ মডুলেটর। এবং যদি অ্যাফিনিটি যদি কমে যায় এবং কে 0.5 এর মান যদি বেড়ে যায় তাহলে সেটাকে বলবো আমরা নেগেটিভ রেগুলেটর হিসাবে বলবো। উদাহরণ হচ্ছে এখানে অ্যাসপার্টেট ট্রান্স কার্বামাইলেজ এবং হচ্ছে কার্বামাইল ফসফেট সিনথেটেজ হচ্ছে তোমার কে সিরিজের অ্যালোস্টেরিক এনজাইমের এক্সাম্পল। ভি সিরিজের অ্যালোস্টেরিক এনজাইম হচ্ছে কি ভিম্যাক্সকে ইফেক্ট করবে, অর্থাৎ ভিম্যাক্সকে বাড়াবে কমাবে। অ্যাক্টিভেটর হলে ভিম্যাক্স বাড়বে এবং ইনহিবিটর হলে ভিম্যাক্স কমবে। এক্ষেত্রে হচ্ছে এনজাইমের এক্সাম্পল হচ্ছে কি পাইরুভেট কার্বক্সিলেজ। এইগুলো দেখে রাখবে। এরপর আসছি আইসো এনজাইম। আইসো এনজাইম তাদের বলবো যাদের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, পিআই ভ্যালু, কেএম, কেক্যাট, মলিকিউলার ওয়েট এবং সাব ইউনিটগুলো আলাদা, কিন্তু তারা একই প্রকার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদের বলবো আইসো এনজাইম। অর্থাৎ এদের যে সাব ইউনিটগুলো কোড হয় তারা হচ্ছে ডিফারেন্ট জিন দ্বারা কিন্তু কোড হয়ে থাকে। যেমন উদাহরণ হিসাবে বলছি হেক্সোকাইনেজ আর গ্লুকোকাইনেজ। হেক্সোকাইনেজ হচ্ছে অল ওভার সমস্ত প্রকার সেলে কিন্তু দেখা যায়, গ্লুকোকাইনেজ হচ্ছে লিভার সেলে কিন্তু দেখা যাচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ফিজিক্যাল ডিমান্ড এদের কিন্তু এক্সপ্রেশন হয়ে থাকে। আর একটা উদাহরণ যেটা হচ্ছে ল্যাকটোডিহাইড্রোজিনেজ। ল্যাকটোডিহাইড্রোজিনেজ কী করে, ল্যাকটেটকে কিসে কনভার্ট করে দেয়, পাইরুভেটে কনভার্ট করে দেয়। এক্ষেত্রে NAD NADH রিডিউসড হয়ে যায়
এই ল্যাকটাইড ডিহাইড্রোজিনেজ 5 ডিফারেন্ট আইসোমার্স আছে, যেগুলো হলো কি MH3, M2H2, M3H, M4H4। এই ল্যাকটোডিহাইড্রোজিনেজ কিন্তু দুটো জিন দ্বারা কোড হয়ে থাকে। এই দুটো জিন কোথা থেকে আসছে? স্কেলেটাল মাসেলে থাকা সেল থেকে এক প্রকার জিন কোড হয়ে থাকে, এবং হার্ড মাসেলে থাকা সেল থেকে এক প্রকার জিন, যেটা থেকে কোড হয়ে থাকে এই আইসোমার। এই দুটো মিলে কি তৈরি করে? টেট্রামার তৈরি করে। এই টেট্রামার বিভিন্ন প্রকার অর্গানে কিন্তু বিভিন্ন প্রকার এদের এক্সপ্রেশন লেভেল কিন্তু দেখা যায়। যেমন আইসো এনজাইম কি হিসাবে কাজ করে? টিস্যু মার্কার হিসাবে কাজ করে। যদি H4 পাওয়া যায় কোনো সেলে, তাহলে সেটা অবশ্যই হার্ড টিস্যু হবে, এবং M4 যদি কোথাও থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে স্কেলেটাল মাসল থেকে M4 পাওয়া যাবে। এছাড়াও এক্সাম্পল হিসাবে আমি এখানে কোড করেছি ক্রিয়েটিন কাইনেজকে। ক্রিয়েটিন কাইনেজ ব্রেন থেকে এবং স্কেলেটাল মাসল থেকে মানে কোড হয়ে থাকে। ব্রেনের বি জিন থেকে কোড হয়ে থাকে, স্কেলেটাল মাসেলের এম জিন থেকে কোড হয়ে থাকে। বি জিন থেকে যেটা কোড হয়ে থাকে তার সাব ইউনিট এবং এম জিন থেকে কোড হয়ে যাওয়া সাব ইউনিট একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ডাইমার গঠন করে। এই ডাইমার তখন অ্যাক্টিভ ফর্মে থাকে। যে ডাইমার অ্যাক্টিভ ফর্মে থাকে সেটা হচ্ছে ক্রিয়েটিন কাইনেজ এনজাইম। এই ক্রিয়েটিন কাইনেজ কী করে? এটিপি থেকে ফসফেট নেয় এবং ক্রিয়েটিন ফসফেট এবং এডিপিতে পরিণত হয়। এই ক্রিয়েটিন ফসফেট হচ্ছে এনার্জি রিচ মলিকিউল, এবং বিভিন্ন ক্ষেত্রে এই ক্রিয়েটিন কাইনেজকে বিভিন্ন নাম দিয়ে থাকে। যদি ক্রিয়েটিন কাইনেজ বিবি হয়, তাহলে সেটাকে আমরা বলবো ক্রিয়েটিন কাইনেজ 1, এটা সাধারণত ব্রেনে পাওয়া যায়। আর ক্রিয়েটিন কাইনেজ বিএম যদি হয়, সেটাকে আমরা সাধারণত বলি ক্রিয়েটিন কাইনেজ 2 বলবো, যেটা লিভার এবং হার্ট সেলে কিন্তু পাওয়া যায়। এছাড়া ক্রিয়েটিন কাইনেজ এমএম, যেটাকে আমরা বলবো কি ক্রিয়েটিন কাইনেজ 3, এটা স্কেলেটাল মাসলে পাওয়া যায়। ক্রিয়েটিন কাইনেজ ওয়ার্ক অ্যাজ মার্কার, এটা হচ্ছে মার্কার হিসাবে ব্যবহার হয়ে থাকে। হলো, তোমরা এখানে জাস্ট শর্ট নোটগুলো একটু দেখে নিবে, তারপর কিন্তু পরের কোশ্চেনে আমি আর চলে যাব। অ্যালো এনজাইম কাকে বলবো? অর্থাৎ একই প্রকার জিনের ডিফারেন্ট অ্যালিল যদি এনজাইম সৃষ্টি করে থাকে বা উৎপন্ন করে থাকে, তখন তাদের সেই এনজাইমগুলোকে বলবো কি অ্যালো এনজাইম। অ্যালো এনজাইমকে কিন্তু আমরা ইলেকট্রোস্পোরেটিক্যালি সেপারেট করে থাকি। অর্থাৎ অ্যালো এনজাইমের তাহলে কি কি সিমিলারিটি থাকবে? এদের একই প্রকারের কেএম, কে ক্যাড এবং একই রকম স্পেস এবং টাইমে কিন্তু এরা পাওয়া যায়, বাট এদের মলিকিউলার ওয়েট বা পিআই ভ্যালু কিন্তু আলাদা হয়, যার বেসিসে এদের সেপারেট করা হয়। তাহলে অ্যালো এনজাইম ক্যান বি ইউজড ফর ফাইলোজেনেটিক অ্যানালাইসিস। কেবলমাত্র ফাইলোজেনেটিক অ্যানালাইসিস করার ক্ষেত্রে অ্যালো এনজাইমকে ইউজ করে থাকি আমরা। নেক্সট হচ্ছে অ্যাব এনজাইম। অ্যাব এনজাইম অ্যান্টিবডি অ্যাক্ট অ্যাজ অ্যান এনজাইম। যদি অ্যান্টিবডি এনজাইম হিসেবে কাজ করে, তখন তাকে বলবো কি অ্যাব এনজাইম বলবো। দে আর ক্যাটালাইটিক অ্যান্টিবডি নর্মালি নট প্রেজেন্ট এক্সপেরিমেন্টালি প্রডিউসড অ্যাজ সাবস্টিটিউট ফর নর্মাল এনজাইম। এটা পড়ে রাখবে। এরপর আসছে রাইবো এনজাইম। রাইবো এনজাইম হচ্ছে কি অ্যানসিয়েন্ট এনজাইম, নট প্রোটিনিশিয়াস ইন নেচার। এটা প্রোটিনিশিয়াস নেচার না। ইট ইজ অলসো কল্ড ক্যাটালাইটিক আরএনএ। ক্যাটালাইটিক আরএনএকে রাইবো এনজাইম বলা আছে। ভেরি স্লো এনজাইম এটা হবে, আনস্টেবল এনজাইম হবে, লেসার সাবস্ট্রেট স্পেসিফিসিটি অ্যান্ড লেসার স্টেরিও স্পেসিফিটি। যে ব্রেক ফসফোডাইএস্টার বট অলসো কি এস্টার বট। এক্সাম্পল হচ্ছে গ্রুপ 1 ইন্ট্রন, সেলফ স্প্লাইসিং ইন্ট্রন, এরা হচ্ছে রাইবো এনজাইমের এক্সাম্পল। তোমরা এটা মনে রাখবে ভালো করে। এরপর আমরা কোশ্চেনে আসছি। এখানে কোশ্চেন হচ্ছে কি একটা গ্রাফ দেওয়া আছে, বলতে হবে এটা কোন ধরনের কম্পিটিটিভ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেএম কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে কেএম চেঞ্জ হচ্ছে না, অথচ দেখো ভিম্যাক্স ইনহিবিটর দেওয়ার ফলে কি হচ্ছে 1/Vmax, তাহলে কি সেদিকে ওপরের দিকে শিফট হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ডিক্রিজ হচ্ছে। তাহলে এটা হচ্ছে নন কম্পিটিটিভের এক্সাম্পল। তাহলে অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? এর পরের কোশ্চেন যেটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন অফ অ্যান এনজাইম, অর্থাৎ এনজাইমের কম্পিটিটিভ ইনহিবিশন কিভাবে কমানো যাবে। এটা আমি বলেছি যে সাবস্ট্রেটের যদি অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া যায়, তাহলে কম্পিটিটিভ ইনহিবিশন কমানো যাবে। তাহলে এর ক্ষেত্রে 2 নম্বর অপশান হচ্ছে রাইট অপশান। তারপরের কোশ্চেন হচ্ছে এন ইথাইল ম্যালেমাইড, যেটাকে নেম বলা হচ্ছে, ইজ নোন টু সিলেক্টিভলি
ইনহিবিট ব্যাকটেরিয়াল ল্যাকটোজ ট্রান্সপোর্টার, অর্থাৎ ব্যাকটেরিয়াল ল্যাকটোজ ট্রান্সপোর্টারকে নেম কিন্তু ইনহিবিট করে। হুইচ অ্যামাইনো অ্যাসিড অফ দ্য ট্রান্সপোর্টার ইজ রেসপন্সিবল ফর দিস ইনহিবিশন? কোন অ্যামাইনো অ্যাসিড এই ট্রান্সপোর্টারের কি হয় ইনহিবিশনের জন্য দায়ী হয়? এটার ক্ষেত্রে হচ্ছে সিস্টিন। তাহলে নাম্বার অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিটক্সিফাই দ্য মিথানল টক্সিসিটি ইফ এ পারসন ড্রিঙ্ক মিথানল? অর্থাৎ মিথানলের টক্সিসিটি কিভাবে কিন্তু কমানো যাবে বা ডিটক্সিফাই করা যাবে যদি একটা পারসন মিথানলকে ড্রিঙ্ক করে। এক্ষেত্রে বলে রাখি, মিথানল আর ইথানল হচ্ছে একে অপরের কম্পিটিটিভ, অর্থাৎ এরা এনজাইমের অ্যাক্টিভ সাইডে কিন্তু বাইন্ড করার চেষ্টা করে। আর যদি প্রথম অবস্থায় মিথানল যদি অ্যাক্টিভ সাইডে এনজাইমের বাইন্ড করে, তাহলে ইথানলের কনসেন্ট্রেশন যদি বাড়িয়ে দিই, তাহলে কি হবে, যেহেতু কম্পিটিটিভ ইনহিবিশন করাবে, তাই মিথানলকে রিপ্লেস করে ইথানল এনজাইমের অ্যাক্টিভ সাইডে যোগ হয়ে যাবে। এইভাবে কিন্তু ডিটক্সিফাই করা যায়। তাহলে এর অপশান হচ্ছে অপশান 3 হচ্ছে এর রাইট অ্যান্সার। অপশান 3 হচ্ছে এর রাইট অ্যান্সার। পরের কোশ্চেন যেটা হচ্ছে ফিনাইল মিথাইল সালফোনাইল ফ্লোরাইড, যেটাকে পিএমএসএফ বলা হয়, ইজ এ অর আন, এটা হচ্ছে ইরিভার্সিবল ইনহিবিটর অফ সেরিন প্রোটিয়েজ। তাহলে অপশান 4 হবে এর রাইট অ্যান্সার। কোশ্চেন হচ্ছে কি কিছু স্টেটমেন্ট দেওয়া আছে এনজাইম কাইনেটিক্স সম্পর্কে, কোনটা কারেক্ট সেটা বলতে হবে। প্রথম অপশান হচ্ছে কি সাফিসিয়েন্টলি হাই কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট ক্যান নট কমপ্লিটলি রিলিভ কম্পিটিটিভ ইনহিবিশন। না, হাই কনসেন্ট্রেশনের যদি সাফিসিয়েন্ট সাবস্ট্রেট দেওয়া হয়, তাহলে এটা কম্পিটিটিভ ইনহিবিশনকে কী করবে, রিলিভ করবে। তাহলে ক্যান নট হবে না, ক্যান পারে এটা হতো। তাই ফার্স্ট অপশানটা হচ্ছে ফুল অপশান, কেননা ক্যান নট হবে না, ক্যান হতে পারে। দ্বিতীয় নম্বর দেখি সাফিসিয়েন্টলি হাই কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট ক্যান রিলিভ নন কম্পিটিটিভ ইনহিবিশন। না, নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আমরা যত বাড়াই না কেন, কখনো রিলিভ হবে না ইনহিবিটর হয়েছে, তাই এই অপশানটাও ভুল অপশান। নাম্বার 3 অ্যালোস্টেরিক নেচার অফ এনজাইম ক্যান নট বি ইন্টারফিয়ার ফর্ম এ প্লট অফ রিয়াকশান ভেলোসিটি অ্যান্ড সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। না, রিয়াকশান ভেলোসিটি V0 এবং সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের ওপর যদি আমরা প্লট করি, তাহলে অ্যালোস্টেরিক হচ্ছে সিগময়েডাল কার্ভ দিবে। তাহলে এটাও ভুল, ক্যান নট হবে না, ক্যান বি হতে হবে। তাহলে তৃতীয় নম্বর অপশানও আমরা দেখলাম কি ভুল। এরপর 4 নম্বর অপশান দেখি ফর অ্যান এনজাইম ফলোয়িং মিউক্লিন মেনটেন্স কাইনেটিক্স দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইজ ডিটারমাইন্ড অ্যাট দ্য বিগিনিং, শুরুতে, হোয়েন এনজাইম সাবস্ট্রেট ডিসোসিয়েশন ইজ ইনসিগনিফিক্যান্ট। হ্যাঁ, এটা ঠিক। তাহলে অপশান 4 হচ্ছে রাইট অপশান। এর পরের কোশ্চেন যেটা ফিগারে কিন্তু দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। জাস্ট আমি বলছি এখানে যে কেএম কখনো অ্যাসোসিয়েশন কনস্ট্যান্ট নয়, কেএম হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ ইএস কমপ্লেক্স। তাই অটোমেটিক অপশান এ বাদ চলে যাবে, তাহলে অপশান বি রাইট হয়ে যাবে। তাহলে অপশান বি রাইট হওয়ার সঙ্গে সঙ্গে 1 নম্বর অপশান এ যেহেতু রং, তাই 1 নম্বর অপশান আর 3 নম্বর অপশান চলে গেল, বাদ বাকি পড়ে আছে 2 নম্বর আর 4 নম্বর অপশান। এখন আমাদের সিট অপশানের দিকে দেখতে হবে। সেই অপশানে বলেছে যে কে ক্যাড ইজ দ্য রেট কনস্ট্যান্ট ফর দ্য কেমিক্যাল কনভার্সন। হ্যাঁ ঠিক, অফ দ্য ইএস কমপ্লেক্স। হ্যাঁ, টু সাবস্ট্রেট বাউন্ড এনজাইম। না, সাবস্ট্রেট বাউন্ড এনজাইম হবে না, এটা হবে প্রোডাক্ট এবং ফ্রি এনজাইম হবে। প্রোডাক্ট তো দিয়েছি, কিন্তু ফ্রি এনজাইম দিতে হতো, সাবস্ট্রেট বাউন্ড এনজাইম হবে না। তাই অপশান সিও এলিমিনেট হয়ে গেল। তাহলে অপশান ডি এর দিকে আমরা দেখি কে ক্যাড বাই কেএম ইজ এ রেট কনস্ট্যান্ট দ্যাট রেফার টু দ্য প্রপার্টিজ অ্যান্ড রিয়াকশান অফ দ্য ফ্রি এনজাইম অ্যান্ড ফ্রি সাবস্ট্রেট। অবশ্যই এটা ঠিক হওয়ার কথা, তাহলে অপশান ডি হচ্ছে ঠিক। তাহলে সেই অনুযায়ী অপশান 2 হচ্ছে এর ক্ষেত্রে রাইট অপশান। পরের কোশ্চেন হচ্ছে ইফ দ্য কেএম অফ এনজাইম ফর সাবস্ট্রেট এ ইজ 1 × 10⁻⁻6 অ্যান্ড ফর সাবস্ট্রেট বি ইজ 4 × 10⁻8, ইট মিনস কোন অপশানটা ঠিক হবে? এখানে ভালো করে লক্ষ্য করো, সাবস্ট্রেট এর প্রতি এনজাইমের কেএম কত হচ্ছে 1 × 10⁻⁻6। এটা নিশ্চয়ই সাবস্ট্রেট বি এর চেয়ে কেমন হবে,
বেশি হবে, কারণ এটা 4 × 10⁻⁸ থেকে 1 × 10⁻⁶ হচ্ছে বড়। তাই আমরা জানি Km যত কম হবে সাবস্ট্রেটের প্রতি এনজাইমের অ্যাফিনিটি তত বেশি হবে। তাই এক্ষেত্রে এনজাইম হ্যাজ মোর অ্যাফিনিটি ফর সাবস্ট্রেট বি দেন সাবস্ট্রেট এ, তাই রাইট অপশান হবে অপশান 2। পরের কোশ্চেন, ডিউরিং আন এনজাইম এসে ইফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি V0 = half of Vmax, then substrate concentration will be equal to alpha Km, Km, half Km or 0.2 Km। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে Km হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, যেক্ষেত্রে V0 হাফ অফ Vmax হয়। তাই এর ক্ষেত্রে ডাইরেক্টলি তোমরা পেয়ে যাচ্ছ কি V0 = হাফ অফ Vmax, অর্থাৎ এক্ষেত্রে S = যদি Km হয়ে থাকে তাহলে দেন V0 = হাফ অফ Vmax হয়ে থাকবে। তাহলে এখানে রাইট অপশান হবে Km, অর্থাৎ 2 অপশান হবে রাইট অপশান। এরপরের কোশ্চেন যেটা হচ্ছে Km ফর এনজাইম ইজ ইকুয়াল টু হোয়ার, কোথায় Km এনজাইমের ইকুয়াল হবে। অর্থাৎ তোমরা যদি জানো যে S = Km যদি হয় তাহলে কি হবে V0 = হাফ অফ Vmax হবে, হয়েছে হাফ অফ Vmax হবে। কি বললাম, S = যদি Km হয় তাহলে V0 = হাফ অফ Vmax হবে। তাহলে V0 = হাফ অফ Vmax যদি হয়ে থাকে তাহলে দুইটাকে এদিকে নিয়ে যাও, তাহলে 2V0 = Vmax হবে। তাহলে এক্ষেত্রে রাইট অপশান হবে কি অপশান 2 হবে রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন যেটা তোমরা গ্রাফটা দেখে নিবে, তবুও আমি বলে দিচ্ছি পি হচ্ছে প্রোডাক্ট এবং প্রোডাক্টের এগেনস্ট টাইম বরাবর কি করা হয়েছে প্লট করা হচ্ছে গ্রাফ, কোন এনজাইমের পরিপ্রেক্ষিতে, কোনো একটা এনজাইম এক্সের পরিপ্রেক্ষিতে। এক্ষেত্রে প্রথমে যেহেতু টাইম যাচ্ছে তাই ক্লাসটি আমি শর্টে শেষ করার চেষ্টা করছি, যেহেতু ক্লাসটি লেন্দি হয়ে যাচ্ছে। প্রথমত এক্স অ্যাক্সিস বরাবর তাহলে আমরা কি ড্র করি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কি ড্র করি ভেলোসিটি, হয়েছে। এক্ষেত্রে কোনো ভেলোসিটি বা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন নেই, টাইম আছে, তাই এটা হচ্ছে কোনো প্রকার ভিম্যাক্স এবং কেএমের থেকে ডেটা কিন্তু আমরা পেতে পারি না। তাই অপশান 4 হচ্ছে রাইট অপশান, নেইদার দ্য কেএম নর দ্য ভিম্যাক্স অফ দ্য এনজাইম এক্স ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম দিস ডেটা। অপশান 4 হচ্ছে এর রাইট অপশান হবে। পরের কোশ্চেন যেটা হচ্ছে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং স্পেসিফিক অ্যাক্টিভিটি অফ এনজাইম, এনজাইমের স্পেসিফিক অ্যাক্টিভিটি সম্পর্কে কোন কথাটি ঠিক। এখানে জাস্ট অপশান 2 দেখো, দ্য নাম্বার অফ এনজাইম ইউনিট পার ml ডিভাইডেড বাই দ্য কনসেন্ট্রেশন অফ প্রোটিন ইন mg/ml, এটাই হচ্ছে এর রাইট অপশান। অপশান 2 হচ্ছে এর রাইট অ্যান্সার। কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। প্রথম অপশান হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম ডু নট ওবে মাইকেলস মেন্টেন্স ইকুয়েশনস অর কাইনেটিক্স, হ্যাঁ এটা ঠিক, এটা কিন্তু ওবে করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে দ্য ফ্রি এনার্জি চেঞ্জ প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য স্পন্টিনিটি বাট নট এ রেট অফ রিয়াকশান, হ্যাঁ ফ্রি এনার্জি কেবলমাত্র রেট অফ রিয়াকশানকে কিন্তু ডিনোট করে না, এটা কি স্পন্টিনিটি ডিনোট করে। তাই অপশান 2 ও রাইট অপশান। অপশান 3 দেখে নিই, কম্পিটিটিভ অ্যান্ড নন কম্পিটিটিভ ইনহিবিশনস আর কাইনেটিক্যালি ইনডিস্টিংগুইশেবল, না এটা কিন্তু ডিস্টিংগুইশেবল হচ্ছে কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ ইনহিবিশনের, তাহলে অপশান 3 হচ্ছে রং অ্যান্সার। আর যেহেতু আমাদের দিয়েছে নট কারেক্ট তাই এটা হবে ঠিক, অপশান 3 হবে রাইট অ্যান্সার। এই টেবিল থেকে যে চার্টবোর্ডটা আছে তোমরা ভালো করে এই কোশ্চেনটা দেখবে, হয় এই ফরম্যাটে কোশ্চেন দিতে পারে অথবা স্টেটমেন্ট বেসিসে দিতে পারে, তাই কেয়ারফুলি এটা ভালো করে পড়ে যাবে। প্রথমে বলেছে এনজাইম প্রপার্টিজ এক্স কলামে দিয়েছে আর ওয়াই কলামে এক্সপ্রেশন দিয়েছে। প্রথমে দেখো স্পেসিফিক অ্যাক্টিভিটি কাকে বলছি, স্পেসিফিক অ্যাক্টিভিটি হচ্ছে ভিম্যাক্স বাই প্রোটিন কনসেন্ট্রেশন হচ্ছে স্পেসিফিক অ্যাক্টিভিটি। নাম্বার বিতে আসো, টার্নওভার নাম্বার হচ্ছে ভিম্যাক্স পার মোল অফ এনজাইম, হয়েছে। তাহলে সি দাগে অপশানে আছে মাইকেলিস কনস্ট্যান্ট হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অ্যাট হুইচ ভি ইকুয়াল টু হাফ অফ ভিম্যাক্স, অপশান 2। অপশান ডিতে আসো, ক্যাটালাইটিক এফিসিয়েন্সি হচ্ছে K/Km, অপশান 1। তাহলে রাইট অপশান হবে অপশান 3 হবে এর রাইট অ্যান্সার। এই গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রাফে দেখতে পাচ্ছ সিগময়েডাল গ্রাফ, কেমন গ্রাফ সিগময়েডাল, আর সিগময়েডাল গ্রাফ শো করায় কে কোঅপারেটিভিটি শো করায়,
এটা এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে না, স্যাচুরেশন কাইনেটিক্স হবে না, লিনিয়ার রিজ হবে না, কোঅপারেটিভিটি অ্যালোস্টেরিক এনজাইম যেটা শো করায়। তাহলে অপশান 1 হচ্ছে এর রাইট অপশান। এর পরের কোশ্চেন, রিয়াকশন প্রোডাক্টস ইনহিবিট ক্যাটালাইসিস ইন এনজাইমস বাই অকুপাইং দ্য অ্যাক্টিভ সাইট। অপশান 3 হবে রাইট অপশান। এরপর কেন রাইট হবে, যদি আমি বলি যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে রিয়াকশান কিন্তু ব্যাকওয়ার্ড ডাইরেকশানে হবে। অন্যভাবে যদি বলতে হয় তাহলে প্রোডাক্ট যে তৈরি হবে হাই কনসেন্ট্রেশনের প্রোডাক্ট, এটা গিয়ে কি এনজাইমের অ্যাক্টিভ সাইডে গিয়ে বাইন্ড করবে, ফলে এনজাইম আর ফ্রি হবে না। না ফ্রি হওয়ার দরুন কী হবে, ওই এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করতে পারবে না, ফলে সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে পারবে না। তাই এক্ষেত্রে রাইট অপশান হবে অকুপাইং দ্য অ্যাক্টিভ সাইট। এরপরের কোশ্চেন, ডিউরিং ইনহিবিশন অফ এনজাইম অ্যাকশন ভিম্যাক্স রিমেইন আনচেঞ্জড হোয়াইল কেএম ইজ ইনক্রিজড, ইনহিবিশন ইজ কম্পিটিটিভ। এটা ডাইরেক্ট কোশ্চেন, অর্থাৎ কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে কি হচ্ছে, ভিম্যাক্স হচ্ছে কোনো চেঞ্জ হচ্ছে না আর কেএম হচ্ছে বাড়বে। তাহলে অপশান 1 হবে এর রাইট অ্যান্সার। এরপর এই কোশ্চেনটা আমি একটা টেবিলের মারফত দিয়েছিলাম, সেইখানে সব কিছু এর অ্যান্সার দেওয়া আছে, তবু এর রাইট অ্যান্সার হবে অপশান 2 ডিক্রিজ ভিম্যাক্স। অর্থাৎ নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে কি হচ্ছে, ভিম্যাক্স হচ্ছে কমে যাবে। এরপরের এই কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই করতে পারবে। এখানে নন কম্পিটিটিভ ইনহিবিশনের কথা বলেছে, স্ট্রেট লাইনকে নো ইনহিবিশন এবং ইনহিবিটর প্রেজেন্ট আছে কি ডট ডট লাইনগুলোতে। আর তোমরা জানো যে নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে কেএম আনচেঞ্জ থাকে, অর্থাৎ কেএম এর কোনো পরিবর্তন হয় না, ভিম্যাক্স হচ্ছে কমে যায়। আর ভিম্যাক্স কমে যাওয়া মানে এইসব গ্রাফ হচ্ছে কোন গ্রাফ, এগুলো হচ্ছে লাইনওয়েভার বার্ক প্লটের। এখানে অপশান 3 দেখো যেটা গ্রাফ দেওয়া আছে, কেএম কিন্তু নো চেঞ্জ হচ্ছে, ভিম্যাক্স হচ্ছে আপরাইট হচ্ছে, তার মানে কি হচ্ছে, ভিম্যাক্স ডিক্রিজ হচ্ছে। তাই এই অপশান 3 হচ্ছে এর রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন, ইফ দ্য প্রোডাক্ট অফ অ্যান এনজাইম বাইন্ডস টু দ্য এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স টু এক্সিবিট ইটস অ্যাক্টিভিটি থ্রু এ ডিক্রিজ ইন বোথ কেএম অ্যান্ড ভিম্যাক্স। অর্থাৎ কেএম এবং ভিম্যাক্সকে যদি ডিক্রিজ করায় এবং এক্ষেত্রে টার্নারি কমপ্লেক্স গঠিত হচ্ছে, তাহলে সোজা কথা এটা হচ্ছে আনকম্পিটিটিভ ইনহিবিশন। অপশান 3 হচ্ছে এর রাইট অ্যান্সার। এরপর এই কোশ্চেনটা তোমরা দেখো, যেটা আনকম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে কোশ্চেনটা দেওয়া আছে, সম্পর্কে দেওয়া আছে। অপশান এ দেখো, আনকম্পিটিটিভ ইনহিবিটর বাইন্ডস টু বোথ ফ্রি এনজাইম, না ফ্রি এনজাইমের সঙ্গে বাইন্ড করে না, এটা কেবলমাত্র কার সঙ্গে বাইন্ড করে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে হয়েছে। তাই অপশান এ হচ্ছে রং অ্যান্সার। অপশান এ তাহলে এর রং হলো। অপশান বি দেখো, অ্যাডিশন অফ আনকম্পিটিটিভ ইনহিবিটর লোয়ার্স দ্য ভিম্যাক্স অফ দ্য রিয়াকশান। হ্যাঁ, আনকম্পিটিটিভ ইনহিবিটর কি করে, ভিম্যাক্সকে লোয়ারও করবে, কেএমকেও লোয়ার করবে। তাই অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট। এবং দেখো অ্যাপারেন্ট কেএম অফ দ্য এনজাইম ইজ লোয়ার্ড, হ্যাঁ এটাও ঠিক, কেএমও লোয়ার্ড হবে। অপশান ডি দেখো, অ্যাপারেন্ট কেএম অফ দ্য এনজাইম রিমেইন আনচেঞ্জ, না আনচেঞ্জ হবে না, লোয়ার হবে। তাই অপশান ডিও বাদ গেল, যে তাহলে অপশান সি আর বি, অর্থাৎ বি আর সি কোথায় আছে, অপশান 1-এ আছে। তাই অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন যেটা হচ্ছে, দ্য বেস্ট এক্সাম্পল অফ রেগুলেশন অফ এনজাইম বাই রিভার্সেবল কোভ্যালেন্ট মডিফিকেশান ইজ। দেখো সমস্ত প্রকার কোভ্যালেন্ট মডিফিকেশান কিন্তু রিভার্সেবল নয়, কিন্তু একটা কোভ্যালেন্ট মডিফিকেশান রিভার্সেবল, যেটা হচ্ছে ফসফোরাইলেশন, প্রোটিনের উপর যে ফসফোরাইলেশন হয়। তাহলে এক্ষেত্রে রাইট অপশান হচ্ছে কোনটা, অপশান 1 হচ্ছে রাইট অপশান।